আমি দেখছি তাদের কাছে অনুরোধ করবো, আমাদের যে আজকে যারা রিসার্চ পার্সন ছিলেন তারা অনেকদিন ধরে তাদেরকে আমরা চিনি এবং জানি যে তারা ঢাকা শহর নিয়ে বা সিটি নিয়ে তাদের দীর্ঘ গবেষণা আছে। ফলে তাদের কাছ থেকে এক একদিন এক একজনের কাছ থেকে শোনার ব্যবস্থাটা আমাদের করাটা দরকার এবং সেইটার প্রেক্ষিতেই আমাদের আগামী সিটি নির্বাচনের যে আমাদের ইশতেহার, সেই ইশতেহার রচনা করা দরকার এবং সেই আলোচনাটা গলিতে গলিতে নিয়ে যাওয়া দরকার। কারণ আমাদের জনগণকে সচেতন করার জন্য যেমন দিল্লির উদাহরণটা দিলে বোধহয় খারাপ হবে না। দিল্লিতে 3টা সিটি কর্পোরেশন আছে, সেখানে কেজরিওয়ালরা যখন নির্বাচনে জয়লাভ করে তারা গলি কমিটি করেছিল, তারা গলি হাসপাতাল করেছিল, মহল্লা হাসপাতাল করেছিল। তো সেই কনসেপ্টগুলো আমাদের নিতে হবে। কারণ আমরা কেন সিটি কর্পোরেশনটাকে গড়তে চাই, আমরা জনগণের কাছে সার্ভিস নিয়ে যেতে চাই। একজন সার্ভিস প্রোভাইডার হিসাবে কিভাবে আমরা কাজ করতে পারি সেই বিষয়টা মানে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। আমি 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচন করেছিলাম। সেই সময় অনেক ভালো ভালো কথা আমার মনে আছে। 71টা আমরা প্রস্তাব উত্থাপন করেছিলাম মুক্তিযুদ্ধকে স্মরণ করে, 1971 সালকে স্মরণ করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 71টা আমরা কর্মসূচি নিয়েছিলাম, এটা আমাদের ইশতেহারে ছিল। আমি বক্তব্য বাড়াবো না, শুধু একটা দুইটা মানে বিষয় আমি শুধু অ্যাড্রেস করতে চাই। আপনারা সবাই জানেন, এখানে যারা আমাদের পার্টির কমরেডরা আছেন তারা সবাই জানেন 1993 সালে আমাদের পার্টি থেকে বিলোপবাদীদেরকে আমরা আমরা বিতাড়িত করে আমরা নতুনভাবে পার্টি করার কাজ শুরু করি। সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ছাত্রত্ব শেষ করেই ঢাকা মহানগর রাজনীতিতে আমি সম্পৃক্ত হই এবং সেই সময় ঢাকা মহানগর কমিটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম। আমরা ঢাকা সিটিতে এটা বললে সব খারাপ হবে না, কাকরাইলের মোড়ে একটা বড় মার্কেট আছে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের, যার আবার পত্রিকাও আছে। সেই সময় বর্ষাকালে কোমর সমান পানি থাকতো এই কাকরাইল এলাকায়। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একদিন হাঁটু সমান পানিতে নেমে প্রতিবাদ করেছিলাম। ওই আওয়াজটা দিয়েছিলাম, অচল ঢাকা সচল কর। এটা আমাদের দীর্ঘ লড়াইয়ের বিষয় ছিল। আপনার 1994 সালে 94 সালে আমাদের পার্টির নেতা কমরেড মঞ্জুর হাসান খান একত্রিত যে সিটি কর্পোরেশন ছিল সেই সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করেছিল। সেখানে আমরা বলছিলাম বাসযোগ্য ঢাকা চাই, বাসযোগ্য ঢাকা। তারপরে যখন এইটা নিয়ে আমরা আন্দোলন করছি, 2015 সালে আমরা যখন আবার মেয়র নির্বাচন করি তখন আমরা বলছিলাম বাসযোগ্য ও মানবিক ঢাকা চাই। আমরা যুক্ত করলাম মানবিক ঢাকা এবং আজকে এখানে মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাসযোগ্য মানবিক ঢাকার সাথে নিরাপদ ঢাকাও যুক্ত করেছে। তার মানে কি, আমাদের ঢাকা ক্রমান্বয়ে আমরা মানে প্রথমে শুধু বাসযোগ্য আমরা দাবি করেছিলাম, তারপর আমরা দেখলাম যে একটা মানবিক না হলে তো হয় না। কারণ এখানে শহরের অধিকাংশ মানুষই হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ, তারা প্রান্তিক জন, তাদের থাকার জায়গা নাই। ঢাকা শহরে তো 40 লক্ষ লোক রাস্তায় ঘুরে। সুতরাং এই যে মানবিকতার যে বিষয়টা আসছে সেটা আমরা যুক্ত করেছি। আর আজকে ঢাকা শহরে এখানে মেজর সাকিব নেওয়াজ তিনি কি বলে যেভাবে ঢাকা শহরে আর্থকোয়েকের বিষয়ে মানে আপনার মানে ভূমিকম্পের বিষয়ে বললেন, অগ্নিকাণ্ডের বিষয়ে বললেন, এবং আমরা দেখি তো আমাদের ভবন ধসে শ্রমিকরা মারা যাচ্ছে, আগুন লেগে শ্রমিকরা মারা যাচ্ছে। আবার চুরিহাটটা যেটা বললেন, আগুন লেগে ওইখানে সাধারণ মানুষ মারা যায়। তো এই যে নিরাপত্তার যে ইস্যুটা, নিরাপদ ঢাকার যে ইস্যুটা, সেটা কিন্তু আমাকে অ্যাড করতে হয়েছে। সুতরাং এখন আমাদের ঢাকার সম্পর্কে যেই আলোচনা আমরা করছি যে আমাদের একটা বাসযোগ্য ঢাকা লাগবে, একটা আপনার মানবিক ঢাকা লাগবে, একটা নিরাপদ ঢাকা লাগবে। এই হলো আমাদের পার্টি এখন এই জায়গাটায় আমরা বক্তব্যটা নিয়ে যাচ্ছি। সর্বশেষ আমি সর্বশেষ কথাটা জায়গা রাখবো। আমরা 2015 সালে বলছিলাম হু উইল গিভ সার্ভিস, হু উইল বি দি সার্ভিস প্রোভাইডার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে। আমরা বলেছিলাম যে ওয়ার্ড কাউন্সিলের অফিস উইল বি দি সার্ভিস প্রোভাইডার। এখন আপনি একটা জন্ম নিবন্ধন আনতে গেলে হয় আপনাকে ওয়ার্ড কাউন্সিলের কাছে দিতে হয়, সে আবার সিটি কর্পোরেশনে পাঠায়, সেখান থেকে আসতে 3-4 দিন লাগে, অথবা সরাসরি আপনি সিটিতে চলে যায়। একটা জন্ম নিবন্ধনের যে খরচ, এই প্রক্রিয়ায় 1000 টাকার নিচে হচ্ছে একটা জন্ম নিবন্ধন পাওয়া যায়। যদি সিটি কর্পোরেশনের
সিটি মানে ওয়ার্ড কাউন্সিলরগুলিকে যদি স্বয়ংসম্পন্ন করা হতো, হ্যাঁ, তাহলে কিন্তু এই ভোগান্তিটা আমাদের হতো না। এই জন্য বলি, এখানে অনেকে বলছেন যে আমাদের ওয়ার্ড কাউন্সিলরদের অফিসে কিন্তু স্থায়ী অফিস নেই। যে নির্বাচিত হয় তার বাড়ির সংলগ্ন জায়গা হচ্ছে সে হলো অফিস করে, কারণ হচ্ছে নিরাপত্তার ইস্যু। যারা নির্বাচিত হয় তাদের একটা বড় অংশ হচ্ছে সমাজে যাদেরকে আমরা কোট আনকোট খারাপ লোক বলি, যারা সন্ত্রাসী, যাদের হচ্ছে মাসুল পাওয়ার আছে, তারা হয়, ফলে তারা নিজের বাড়ির পাশে ওয়ার্ড কাউন্সিল না করে হচ্ছে শান্তি পায় না, অন্য জায়গায় গিয়ে ওয়ার্ড কাউন্সিল করতে পারে। আমার কমিউনিটির কথা, কমিউনিটি সেন্টারের কথা বলা হলো। বাংলাদেশে ঢাকা শহরের ওয়ার্ডগুলির মধ্যে 5%-এরও কমিউনিটি সেন্টার নাই, খেলার মাঠ তো নাই, পুকুর নাই। এখানে মানে আমরা সবাই বলি আমাদের যে খালগুলি ছিল, আমাদের যে ইয়েগুলি ছিল, সেগুলি সব দখল হয়ে গেছে। আমি দখল উদ্ধার করা যাবে কিনা জানি না, কিন্তু সিএস পর্চা দেখে এগুলি বা আরএস পর্চা দেখে সেগুলি আইডেন্টিফাই করতে হবে যে দখলদারি কারাই দখলদার করছে। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করি হচ্ছে হলো 300 আসনের মধ্যে একজন, 300 আসন নির্বাচিতের মধ্যে একজনকে আমরা ওয়ার্ড কাউন্সিলর করি। এটা হলো ওয়েস্টমিনস্টার মানে পদ্ধতি। অবশ্য লন্ডন হচ্ছে বা যুক্তরাজ্য হচ্ছে ওয়েস্টমিনস্টার পদ্ধতির হচ্ছে ছুতিকাগা, সেখানেও কিন্তু মেয়র সরাসরি নির্বাচিত হয়। আমেরিকাতে হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে প্রধান রাষ্ট্রপতিও সরাসরি নির্বাচিত, মেয়রও সরাসরি নির্বাচিত। আমরা যেটা বলি, এই যে ঢাকা সিটিতে, একটা ঢাকা সিটিতে মধ্যে কয়টা আসন আছে? পুরো ঢাকা সিটিতে মানে 15 থেকে 16টা আসন আছে, বিশাল একটা জায়গা। ঢাকা উত্তরে আমি নির্বাচন করেছিলাম, অনেক জায়গা আছে যেখানে আমি কোনো যাইতেই পারিনি। ফলে যেসব বড় দলগুলি আছে তারা ছাড়া আপনার সাধারণ ভালো মানুষ তাদের কিন্তু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। ফলে দিল্লিতে যেভাবে আছে, কলকাতা যেভাবে আছে, ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে মনে করেন যে ঢাকা উত্তরে 115টা, ঢাকা দক্ষিণে 115টা ওয়ার্ড আছে, 115 জন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হবে, তাদের মধ্যে থেকে হচ্ছিল আপনার মেয়র নির্বাচিত হবে। এবং সেটা ছিল 79-এর আগে হাসনাত সাহেব যে মেয়র ছিলেন, তিনি এই ওয়ার্ড কমিশনার হয়ে মেয়র হয়েছিলেন। ফলে আমি তখন ঢাকাতে 3টা পৌরসভা ছিল, ঢাকা পৌরসভা, গুলশান পৌরসভা,